প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, বর্তমানে অর্থনীতির চাকা কতটা সচল রয়েছে এই প্রশ্ন অনেকেরই মধ্যে আছে, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের নেতৃত্ব দিচ্ছেন বা ব্যবসা বাণিজ্যের সাথে আছেন। তাদের নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেই ব্যবসা বাণিজ্যকে সচল রাখতে হচ্ছে। ব্যাংকের কাছ থেকে কতটা সহযোগিতা পাচ্ছেন, পাশাপাশি সবসময় রাষ্ট্রীয় পর্যায় থেকে যে স্থানীয় শিল্পের বিকাশের কথা বলা হয়, সেই স্থানীয় শিল্পের বিকাশের জন্য যে ধরনের উপকরণগুলো প্রয়োজন হয়, যে উপাদানগুলো প্রয়োজন হয়, তার সহজলভ্যতা কতটুকু আছে, নাকি নানা ধরনের বিরূপ পরিস্থিতির মুখে স্থানীয় শিল্প একটি চ্যালেঞ্জের মুখে পড়ে সেটি নানা ধরনের বিপর্যয়ের দিকে গড়াচ্ছে কিনা সেই প্রশ্ন অনেকেই রাখছেন। পাশাপাশি কি সমাধান হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম অর্থনীতির চাকা কতটা সচল। আর এই বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচক, তিনি দীর্ঘ বছর ধরে বিশেষ করে টেক্সটাইল ব্যবসায় 52 বছর ধরে সম্পৃক্ত আছেন এবং নানা প্রক্রিয়ায় দেশের অর্থনীতি কিংবা এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সিদ্ধান্ত, যে ধরনের পরিকল্পনাগুলো গ্রহণ করা প্রয়োজন, এর সাথেও তিনি সাংগঠনিকভাবে সম্পৃক্ত। আমাদের সঙ্গে আজকে সম্মানিত আলোচক হিসেবে আছেন লিটল গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। খোরশেদ ভাই, শুরুতেই এই প্রসঙ্গটা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে আমরা পত্রপত্রিকায় চোখ রাখলে কিংবা টেলিভিশনের খবরগুলো দেখলে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যে বিভিন্ন শিল্পের যে কারখানাগুলো, ফ্যাক্টরিগুলো বিভিন্ন উপকরণের অভাবে বন্ধ হচ্ছে বা বন্ধ হওয়ার উপক্রম, শ্রমিকরা বেতন পাচ্ছে না, মালিকদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। এই পরিস্থিতি তৈরি হলো কেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের বাংলাদেশের যদি টেক্সটাইল খাত নিয়ে আমি বলি, এটা উত্থান হলো আমাদের 1981 সন থেকে। এবং আমাদের তখন আমাদের ভিশনটা কী ছিল? ভিশনটা ছিল যে আমরা কর্মসংস্থান করব। জি, আমাদের বাংলাদেশি লোকদের জন্য আমরা এখানে চাকরি তাদের ব্যবস্থা করব, কর্মসংস্থান করব, এটা ছিল আমাদের মেন ভিশন। এখন দ্বিতীয়ত হলো যে আমরা কেন এখানে টেক্সটাইলে আসলাম, সেটার উদ্দেশ্য ছিল দুটা। একটা উদ্দেশ্য ছিল তখন আমাদের সাফিসিয়েন্ট গ্যাস ছিল, গ্যাসের পরিমাণ এত মজুদ ছিল যে এটা ব্যবহার করার মতো কোনো জায়গা ছিল না। এবং আপনারাও দেখেছেন, পেপারে লেখালেখি হয়েছে বাংলাদেশ গ্যাসের উপরে ভাসতেছে। তখন আমরা চিন্তা করলাম এটা আমাদের নিজস্ব সম্পদ, এই সম্পদকে নষ্ট করতে দেওয়া যাবে না। আমরা পরিকল্পনা করতে থাকলাম কি করলে আমরা এই সম্পদটাকে ইউজ করতে পারবো, অথবা এই সম্পদটাকে আমাদের বিদেশে এক্সপোর্ট করতে হবে। তা আমি কেন এক্সপোর্ট করব? আমার নিজের কাজে লাগানোর জন্য আমরা শিল্পর দিকে চিন্তা করলাম। জি, তখন চিন্তা করলাম কি, আমরা দেখতেছিলাম যে তখন বাংলাদেশে গার্মেন্টসের উপরে বেশ মানুষের আগ্রহ বেড়ে গেল, কারণ বাংলাদেশে সস্তায় ওয়ার্কার পাওয়া যায়, শ্রমিক সস্তা পাওয়া যেত। এই জন্য বিদেশিরা বাংলাদেশ থেকে গার্মেন্টস বানায় নেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে গেল। আর আমাদেরও দিন দিন গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো বাড়া শুরু হলো। তখন 81-এ কিন্তু সর্বপ্রথম গার্মেন্টস দিয়ে শুরু হলো বেশি। যখন গার্মেন্টস দিয়ে শুরু হলো তখন আমরা আবার চিন্তা করতেছিলাম এই গার্মেন্টসটা যে শুরু হচ্ছে এটার পিছনে আমাদের কি অবদান থাকতে পারে, কেন গার্মেন্টসে কিন্তু আপনার অত পরিমাণের বিদ্যুৎ লাগে না। আমরা এই গ্যাসটাকে ইউজ করার জন্য আমরা কি ধরনের ফ্যাক্টরি করতে, তখন আমরা চিন্তা করলাম আরএমজি, যে আমরা গার্মেন্টসকে সাপোর্ট দিব। গার্মেন্টসের র মেটেরিয়াল যেসব কাপড়, বুতাম, জিপার, এগুলা বিদেশ থেকে আনতে হবে। আমরা কেন এটা করি না? এখানে আমরা ভ্যালুয়েশন করব, কিভাবে সোয়েটারের জন্য সোয়েটারে কাপড় দেওয়া যাবে, কিভাবে এটা দেওয়া যাবে, এসব চিন্তা করে আমরা তখন শুরু করলাম স্পিনিং মিল, যেটা সুতা। মেন প্রোডাক্ট হলো কাপড় বানানোর জন্য সুতা। তখন আমরা কিছু কিছু লোক যারা চিন্তা ভাবনা করলাম, আমরা কিছু কিছু স্পিনিং শুরু করলাম, সুতা বানানো। তারপরে পাশাপাশি উইভিং যেগুলো আছে আপনারা জানেন, যেটা তাঁত বলে, কাপড়টা হয়। তারপরে ডাইং অ্যান্ড ফিনিশিং আমার প্রোডাক্ট হয়ে গেল স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, কিন্তু আমরা একই সঙ্গে গেছি। স্পিনিংয়ের পাশাপাশি আমি স্পিনিং করেছিলাম, আপনি ডাইং ফিনিশিং করেছেন, উনি টেক্সটাইল করেছেন। আমরা এইভাবেই একটা কোঅর্ডিনেশন করে এগুলো করা হলো। এবং আমরা তখন চিন্তা করতে করতে দেখলাম যে কী কী জিনিসপত্র লাগবে, ওই জিনিসগুলো আমরা সবাই এভাবে ইনভেস্ট করি। তখন ব্যাংক আমাদের খুব ভালো ফাইন্যান্স করেছে, ব্যাংকেও যথেষ্ট পরিমাণ তাদের ফাইন্যান্স ছিল। আমরা যা চেয়েছি তাই দিয়েছে।
এবং ইন্ডাস্ট্রিগুলো শুরু হলো, সরকার থেকে 25% পর্যন্ত আমাদের ইনসেন্টিভ দিয়েছিল। এটা কত সালে? এটা ধরেন ধরেন আপনার 90-র দিকের কথা আমি যদি বলি, 90-র দিকে, হ্যাঁ হ্যাঁ। তখন থেকে এইভাবে একটা ইনসেন্টিভ দেওয়া শুরু হলো। কেন? যে এই প্রোডাক্টটা আমরা বাংলাদেশে যেন আরও বেশি করে এক্সপোর্ট করতে পারি, মার্কেটটা ভালোভাবে ধরতে পারি, বিদেশের সঙ্গে কম্পিটিশন করতে পারি। আমরা যথেষ্ট পরিমাণে এক্সপোর্ট করেছি এবং জিনিসপত্রগুলো হয়েছে আস্তে আস্তে বাড়তে বাড়তে আপনার এইভাবে চলে আসলো, যেটা ব্যাক প্রসেসিং থেকে সুতা থেকে কাপড় দেওয়ার জন্য। এই প্রজেক্টের জন্য আমরা এখানে $23 বিলিয়ন ইনভেস্ট করেছি। আমাদের দেশে অনেক কাপড় এখান থেকে সেখান থেকে আসতো, বেডশিট বলেন, পর্দার কাপড় বলেন, মশারির কাপড় বলেন, তোষকের কাপড় বলেন, সব জিনিস আমরা বানিয়ে আমাদের এই 15 কোটি লোকের জন্য আমরা কিন্তু সাপোর্ট দিয়েছি, স্থানীয় চাহিদা পূরণ করেছি। এইটা যদি আমরা না করতাম তাইলে কিন্তু আমি তখন বলি, ধরেন তখন আমাদের ছিল $8 বিলিয়ন, ওই তখনকার কথা বলি, এখন সেটা $12 বিলিয়ন হয়েছে। আচ্ছা ভাই, এই একটা বিরতিতে যেতে হবে। আপনি এই অতীতের যে প্রেক্ষাপট এবং এর সাথে কি ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন এবং কি অবস্থার মধ্যে দিয়ে আজকের এই অবস্থা আসলো, সেই আলোচনাটা আমরা শুনলাম। পাশাপাশি এই প্রশ্নটি আপনার কাছে আমি রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো যে বর্তমানে যে চ্যালেঞ্জগুলো আপনারা ফেস করছেন, এটা আমরা একটু জোর দিয়ে শুনতে চাই, তবে সেটি বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। অর্থনীতির চাকা কতটা সচল, এই শিরোনামে আজকের আলোচনা। সম্মানিত আলোচক হিসেবে আছেন মোহাম্মদ খোরশেদ আলম। খোরশেদ ভাই, যে আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে, তার প্রেক্ষাপটে একটু শুনতে চাই যে এখন টেক্সটাইল ইন্ডাস্ট্রি সহ সকল ইন্ডাস্ট্রিগুলো গ্যাসের সংকট থেকে শুরু করে লোন অথবা ব্যাংকের সহযোগিতা, নানা ধরনের সংকটের কথা বলছে। এই সংকট তৈরি হওয়ার পিছনেও বা কী কারণ এবং এখান থেকে উত্তরণও বা কীভাবে করা যায়? ইদানিং ধরেন আপনার বিগত 3 বছর আগের বা 4 বছর আগের কথা বলি, তখন থেকে আমাদের সমস্যাগুলো দেখা দিল, গ্যাসের সমস্যা। কারণটা হলো কি, যে আমাদের যে গ্যাস নিজস্ব আছে, এটাতে কোনো মনিটরিং বা কোনো পলিসি করা হয় নাই। যেই জিনিসটা আমাদের ভুলটা কোথায়, সেটা হলো যে আমার কাছে 1 কাপ চা আছে বা 1 মগ চা আছে, আমি কয়জনকে দিতে পারবো? একটা পলিসি করা উচিত ছিল যে আমার এটা দিয়ে আমি 10টা ফ্যাক্টরিকে দিতে পারবো, মানে রিসোর্সের ডিস্ট্রিবিউশনের প্ল্যানিংটা এটা হয় নাই। এটা না থাকাতে হলো কি, তখন হঠাৎ দেখা গেল যে আমাদের মিলগুলা গ্যাসের জন্য, কারণ আমরা তো শুধু আনতেছিলাম, আমরা জানতেছিলাম না, আমাদেরকে বলা হয় নাই যে তুমি এ পর্যন্ত করো তারপরে করো না। এটা কিন্তু বিদেশে সব দেশেই, আমি অনেক দেশে গিয়েছি এসব জিনিস দেখার জন্য, তাদের একটা প্ল্যানিং থাকে যে এই জিনিসটা আপনি এখানে করছেন, এটাকে তারা সাপোর্ট দিবে আপনাকে চলার জন্য, আপনি মিল বন্ধ হবে না। ইভেন আপনি জানেন কি না, যে আমি একটা উপমা দিই, আমেরিকাতে যে মলগুলো আছে না, সেই মলের ভিতরে তারা প্ল্যানিং করে কি এই মলে একটা আইসক্রিমের দোকান থাকবে। কেন? আরেকজন দিতে পারবে না, বলে না, তাকে সাপোর্ট দিচ্ছে, তার যেন ভালো ব্যবসা হয়, এটাকে বলে প্ল্যানিং। তো আমাদের কোনো প্ল্যানিং ছিল না, আমাদের বলা হয় নাই যে আমরা গ্যাস এ পর্যন্ত দিতে পারবো, আপনারা আর কোনো ফ্যাক্টরি করেন না, বা করলে আপনারা গ্যাস বান্ধব না করে আপনি নিজস্ব কোনো সোর্সে করেন, জেনারেটর দিয়ে, এটা দিয়ে কিছুই বলা হয় নাই। আমরা অন্ধের মতো শুধু ইনভেস্ট করে যাচ্ছি। যখন এসে দেখা গেল যে গ্যাসের খুব সমস্যা, ভীষণ সমস্যা দেখা দিছে, তখন আমরা অস্থির হয়ে গেলাম, কি করা যায়। এর ভিতরে 2 টাকা 40 পয়সা বললাম, এটা রেট চলে আসছে 12 টাকায়। 2 টাকা 40 পয়সা থেকে 12 টাকা, হ্যাঁ, ওই বাড়তে 6, 8, 10, 12 টাকা হয়ে গেল। তো এখন তো আমরা তো মনে করেছি যে এটা অন্তত 5-7 বছর থাকবে, 10 বছর থাকবে, যেটা বিদেশে হয়। আপনি যদি কোনো জায়গায় যান, কোনো ফ্যাক্টরি করতে, ওখানে আপনি লেখা থাকবে যে আপনাকে আমি এই পরিমাণ গ্যাস এত দিন দিব, এত রেটে। হ্যাঁ, কারণ আপনাকে তো সার্ভাইভ করতে হবে, আপনার তো একটা কন্ট্রাক্টই থাকে। হ্যাঁ, কন্ট্রাক্ট থাকে। কারণ আমরা তো ধরেন গার্মেন্টসে যে প্রোডাক্টগুলো বিক্রি করি, এগুলো কিন্তু আমাদের একদিনের বিক্রি না। আমি যদি প্রসঙ্গে বলি যে আপনি জানেন কেন, হোম টেক্সটাইল মানে বেডশিট যারা বানায়, এটা কিন্তু বাংলাদেশে একটা সবচেয়ে ভালো ব্যবসার জায়গা। কিন্তু এদেরটা কী হয় জানেন, প্রতি বছরে 2 বার রেট হয়। আপনার কাছ থেকে 200 কন্টেনার মাল নিবে, একটা বেডশিটের দাম $12, এই রেট আপনাকে তার দিতে হবে 6 মাস। এখন যদি আপনার এখানে 2 টাকার জায়গায় 10 টাকা হয়ে যায় গ্যাসের দাম, আপনি পারবেন না। আমাদের এই নীতি না হওয়ার কারণের পিছনে আমাদের আজকে অধপতন দেখা দিয়েছে। এটার জন্য আমি মনে করব যারা নীতি নির্ধারণ করেন তাদের মস্ত বড় ভুল,
বা তাদের উচিত ছিল এগুলো বলা। আজকে 33টা ফ্যাক্টরি ছিল বাংলাদেশে আপনার হোম টেক্সটাইলের, 30টা বন্ধ হয়ে গেছে। এই গ্যাসের দাম যখন 31 টাকা হয়ে গেল, 16 টাকার থেকে একদিনে, তখন তারা অর্ডারটা নিতে পারলো না। স্বাভাবিকভাবে প্রোডাকশন কস্ট বেড়ে গেলে সে কীভাবে এটা ম্যানেজ করবে? কারণ হয়েছে যে একটা গ্রুপের কথা আমি বলি যে তার এই গ্রুপে আপনি গ্যাস বিল আসতো 70 লক্ষ টাকা, 69 লক্ষ টাকা। সেইটা গিয়ে যখন দামটা বাড়ালো তার আসলো 126 কোটি টাকা গ্যাস বিল মাসে। তা আপনি কত ডিফারেন্স হলো, এই টাকা কোথায় থেকে দিবে? তার মাত্র লাভ হয়েছে 3%, 2%। দেউলিয়া হওয়ার হয়ে গেছে, দেউলিয়া হয়ে যাবে, হওয়ারই কথা। তো আমাদের হলো কি প্ল্যানিং নাই, সত্যিকার অর্থে কি আমরা কোনো প্ল্যানিং করি না। আমি কি করব না করব, এইটা হলো সবচেয়ে বড় ভুল আমাদের। এটা একটা সবচেয়ে আমাদের এই পরিকল্পনার যথেষ্ট ঘাটতি। যদি আজকে এই পেট্রো বাংলা বা তিতাস গ্যাস কর্তৃপক্ষ বা জ্বালানি মন্ত্রণালয় যদি 5 বছর আগে আমাদের বলে দিত যে আগামীতে 5 বছর আর কোনো আমরা গ্যাস দিব না, বা ইন্ডাস্ট্রির বিস্তারটা এতটুকু পর্যন্ত করি, আমরা কিন্তু দিয়েছি আর দিব না, তাইলে কিন্তু আমরা বিএমআরই করি না। রাইট 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 রাইট। এখানে খুরশেদ ভাই এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন। ব্যবসায়ীদের যে সংগঠন আছে সেই সংগঠনের পক্ষ থেকে এই গ্যাসের সংকট নিরসনে কোনো উদ্যোগ নিয়েছে কিনা, কি আলাপ আলোচনা হয়েছে, এটা একটা প্রশ্ন। পাশাপাশি ব্যাংক কোনো সহযোগিতা আপনাদের করছে কিনা এই মুহূর্তে, এই দুটি প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আরও একটি বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, যে আসলে শিল্প ক্ষেত্রে কী অবস্থা, তার সূত্র ধরে অর্থনীতির চাকা কতটা সচল রয়েছে। সম্মানিত আলোচক হিসাবে আছেন লিটল গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম। খোরশেদ আলম ভাই, দুটি প্রশ্ন আপনার কাছে রেখে আমরা বিরতিতে গিয়েছিলাম, যে ব্যবসায়ীদের সংগঠন কী করতে পারছে এবং পাশাপাশি কি আলোচনা হয়েছে আপনাদের মধ্যে এই সংকট বা সমস্যার সমাধানের। পাশাপাশি আপনাদের যে আর্থিক সংকটের কথা বললেন, সেক্ষেত্রে ব্যাংকগুলো কোনো লিকুইড সেবা বা সহযোগিতা করছে কিনা আপনাদের? ধন্যবাদ আপনাকে। আমাদের সংগঠন বলতে ধরেন আমি বিটিএমএতে আসি বহু বছর যাবৎ, বা বাই রোটেশন আর কি আসি, অনেক দিন যাবৎ। আমরা কিন্তু এই গ্যাসের ব্যাপারে বহুবার কথা বলেছি। তখন আপনি জানেন কি না, ওই আমলে আমাদের তৌফিক এলাই সাহেব ছিলেন আমাদের উপদেষ্টা। ওনার সঙ্গে আমরা বহু মিটিং করেছি, বহু কথা বলেছি। শেষ মুহূর্তে উনি বলেছেন যে আপনারা আমাকে রেটটা বাড়াই দেন, 12 টাকা থেকে 16 টাকা করে দেন, আপনাকে আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস দিব। তখন আমরা তাদের সঙ্গে তো বার্গেনিংয়ে যাইনি। গ্যাস দিবেন কীভাবে, বলে যে আমরা এলএনজি ইম্পোর্ট করব। আমরা তখন ওনার কথায় প্রাইসটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। উনি আমাদের বিটিএম এসেছিল, আমি তখন ওনার সামনে কথা বলেছিলাম, উনি কমিটমেন্ট করে গেছেন যে এখন থেকে আপনারা নিরবিচ্ছিন্ন গ্যাস পাবেন প্রাইসটা বাড়াই দিলে। আমরা প্রাইস বাড়াই দিয়েছি, কিন্তু নিরবিচ্ছিন্ন গ্যাস পাইনি আমরা। এলএনজি যেটা দেওয়ার কথা ছিল উনি আর দিতে পারেন নাই। তখন থেকে আমাদের এই আর্থিক অনটনগুলো দেখা দিল, সমস্যা দেখা দিল। এটা গ্যাসের এই পর্যন্ত চলতে চলতে মনে করেন আপনার আজকে হয়তো 10 দিন 15 দিন আগে থেকে গ্যাসের কিছু উন্নতি হয়েছে। সেটা হয়েছে আমাদের বর্তমান উপদেষ্টা মহোদয়, তিতাস গ্যাসের এমডি এবং আমাদের পেট্রো বাংলার এমডি সাহেবরা আমাদের অভিযোগগুলো শুনতে শুনতে ওনারা প্রথমত বিশ্বাস করেন নাই। আমরা টিভিতে, পেপারে, সংবাদ সম্মেলন করে বিভিন্ন জায়গায় ফোরামে বলেছি। সেক্ষেত্রে ফ্যাক্টরি ভিজিট করার, ওনারা ফ্যাক্টরি ভিজিট করেছেন। ভিজিট করার পরে ওনারা একটা পদক্ষেপ নিয়েছেন, আল্লাহ জানে, কিন্তু খুব সুন্দরভাবে এখন আমাদের গ্যাস আজকে 1 সপ্তাহ 10 দিন যাবত পাওয়া যাচ্ছে। আগের সেই মতো ঘাটতিটা নেই না, এখন নেই, কিন্তু দুইটা এলাকা ছাড়া, মানে একটা দুইটা এলাকা আছে। সেটা তাও বলা আছে যে এগুলা শীঘ্রই করা হবে। হ্যাঁ, এটার ব্যাপারে, গ্যাসের ব্যাপারে এখন আমাদের মোটামুটি যদি ওনারা যেটা করে দিয়ে আসছেন, এটা যদি কমিটমেন্ট ওনারা রক্ষা করে নেবে, এইভাবে যদি চলতে দেয়, আমার মনে হয় এগুলা দাঁড়াবে, আবার ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু এর ভিতরে আপনাকে আমি বলি 26,000 কর্মচারী কিন্তু ছাঁটাই হয়েছে এবং বড় বড় কিছু মিল বন্ধ হয়ে গেছে। কিছু কিছু ভালো ভালো মালিক তারা ব্যাংক্রাপসি হয়ে গেছে, ক্লাসিফাইড হয়ে গেছে। দুঃখজনক ব্যাপার। এই একটা ভুল ইনফরমেশনের জন্য, ভুল পলিসির জন্য। এখন সেক্ষেত্রে ব্যাংক আর্থিকভাবে যে ব্যাপারটা সহযোগিতা, দেখেন ব্যাংকের সমস্যাটা হয়েছে কি, আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আপনি জানেন যে $23 বিলিয়ন ইনভেস্টমেন্ট, এটা তো আমাদের পক্ষে সম্ভব না। আমরা কোথায় থেকে নিয়েছি? ব্যাংকের কাছ থেকে। অ্যাবাউট ধরেন 50% আপনার ইকুইপমেন্টস আসছে ফরেন কারেন্সি লোনে। তারা তখন যেটা করেছিল মনে করেন 84 টাকা, 85 টাকা ডলারের রেট, এক্সচেঞ্জ রেট ছিল। ওই অনুসারে তারা এই মেশিনগুলো কিনেছেন। এখন দেখেন বাধাটা কোথায় হইল, আমি 84 টাকা
এক্সচেঞ্জ রেট দিয়ে আমি এই টাকাটা রিপেমেন্ট করব। জি, ডলারের দাম বেড়ে গেল 120-22 টাকা। এখন আমাদের 37% আমার কিন্তু এটা মানে ফ্যাক্টরি কস্ট কিন্তু বেড়ে গেল। আমার ফ্যাক্টরি যদি 200 কোটি টাকার হয়ে থাকে, সেটা 37% অ্যাড হয়েছে, 270 কোটি টাকা হয়ে গেছে প্রজেক্টের ভ্যালু। এখন আমার ব্যাংক ইন্টারেস্টটা কি দিতে হবে না এটার উপরে? আচ্ছা, দ্বিতীয়ত হইল আমার যে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া ছিল তখন একটা হিসাব করে 84 টাকা হিসাবে $1,00,000 দিয়েছিল, কত 84 লাখ টাকা। জি, এখন যদি আমি $1,00,000 জিনিস বিদেশ থেকে ইম্পোর্ট করি, এটা কি আমি 84 লাখ টাকা দিয়ে আনতে পারবো? আমাকে 1,22,00,000 টাকা লাগবে। আমার কাছে তো ওই টাকা নাই। এই অতিরিক্ত যে টাকাটা লাগবে এই টাকার কোথায় পাবো? কোথা থেকে আসবে? এখন ব্যাংকের কাছে আমরা ওনাদের কাছে বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংক থেকে আরম্ভ করে আমাদের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওনারা বলতেছেন আমাদের এখন ফান্ড শর্টেজ। এটার পিছনে তো আপনি নিশ্চয়ই জানেন যে টাকা পাচার হয়েছে। পাবলিক মানি যে টাকাটা ছিল ব্যাংকের, সেগুলো নাই, নিয়ে গেছে বিভিন্ন জনে বিভিন্ন নাম দিয়ে। কিন্তু এটা কেন নিল? এটা কি বাংলাদেশ ব্যাংকের ছিল না ধরার? বাংলাদেশ ব্যাংক কি জানে না ব্যাংকিং সিস্টেম? একটা ব্যাংক থেকে যদি আপনি 10 লক্ষ টাকা উঠান, আমি ব্যাংকের সঙ্গে জড়িত ছিলাম, প্রত্যেকটা ইন্ডিকেশন ওখানে অটোমেটিক যায়। কোথায়? বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ যখন ব্যাংক দেখলো এখানে 2000 কোটি টাকা চলে যাচ্ছে একদিনে, তার কি কিছু করা উচিত ছিল না? অবশ্যই তার মনিটরিং দরকার ছিল। মনিটরিং ফেল করাতে তাদের একটা পলিসির জন্য আজকে ব্যাংকের টাকা নাই। ব্যাংকের টাকা না থাকাতে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়ছে, ওয়ার্কিং ক্যাপিটাল নাই, যার জন্য আমি ফ্যাক্টরি চালাতে পারতেছি না। এভাবে বড় বড় অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আমি এখন নাম বলবো না। এরকম এক ফ্যাক্টরি আছে বাংলাদেশে, যে বিশ্বের ভিতরে এত বড় ফ্যাক্টরি নাই, স্পিনিং মিল, 10 লক্ষ স্প্যান্ডেল, একটা ফ্যাক্টরি বন্ধ, প্রায় 12,000 শ্রমিক বিদায় করা হয়েছে, ব্যাংকরাপসি হয়ে গেছে। আমাদের বিদ্যুৎ গ্যাসের ব্যাপার বা কাস্টমের ব্যাপার আমি একটু দেখি। আমার কাছে প্রতিদিন আসতো, সকালে মিটারগুলো আসতো, তারা দেখাইতো যে স্যার আমার এই মিটার জিরো, তার ফ্যাক্টরি বন্ধ। আমি মুখ দেখাতে পারতাম না যে কি হচ্ছে, আমরা কোথায় আছি। তবে আমরা খুবই সত্যিকার অর্থে এই অবস্থার মধ্যে আশার আলোর কথা একটু শুনতে চাই। এখন আশার আলোর কথা আমি আপনাকে কিভাবে বলবো? এখন গ্যাসেরটা আমি বললাম, আমি আশার আলো ওনারা দেখাচ্ছেন। যদি সত্যিকারের হয় আশার আলো এক সাইডে আছে। এখন আসেন ফান্ড। এখন তো ফান্ড তো ব্যাংকের কাছে নাই, ব্যাংক কিভাবে দিবে? যদি এখন বলা হচ্ছে যে পাচারকৃত টাকা আপনি নিয়ে আসবেন, হ্যাঁ, সেটি তো সময় সাপেক্ষ। এবং যদি এখন বাংলাদেশ ব্যাংক যদি এদেরকে কোনো একটা সাফিসিয়েন্ট ফান্ড দেয় ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার জন্য, মনে করেন যে 25,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা দিল যে সবাইকে তুমি কিছু কিছু করে দাও, যেটা 84 টাকা রেট করা ছিল তাদের এখন 20% তুমি দাও, 37% দরকার নাই, 20% দিয়ে তারা অর্ধেক করে চালাক। এই সাপোর্টটা মানে শিল্পগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, এখন আমার তো আমি আগেই বলছি যে 23 বিলিয়নের ভিতরে 18 বিলিয়ন ব্যাংকেরই উচিত তার এই ফান্ডটাকে সিকিউর করার জন্য যে ঠিক আছে আমি আর একটু দিয়ে দিই, তুমি তো এই পর্যন্ত দিয়েছো, আর একটু দাও, তা তোমার এটা সেফ থাকে। কিন্তু তাদের ভিতরে ওই জিনিসটা এখন পাওয়া যাচ্ছে না। তখন সচল থাকবে এবং রিটার্ন হওয়ার যথেষ্ট সুযোগ থাকবে। তাতে হলো ব্যাংকগুলো আসবে। আর দ্বিতীয় কথা হলো যে আপনার বড় বড় যেসব মিল মালিকগুলো আছে তারা কিন্তু ভালো লোক, এরা কিন্তু মুখ দেখাতে পারতেছে না, ব্যাংকরাপসি হয়ে যাচ্ছে এবং এটা সে বলতেও পারছে না। হ্যাঁ, বলতে পারতেছে না। আর এটার জন্য আরেকটা খারাপ কি জানেন? বিদেশে একটা সিগন্যাল যায় যে বড় বড় ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকরাপসি হয়ে গেছে, আমি এর সঙ্গে কাজ করব না, এর সঙ্গে কাজ করব না। রাইট। আপনাকে দেখার পরে আমার কথা চিন্তা করবে, উনি তো বন্ধ হয়ে গেছে, ইনটা বন্ধ হয়ে যেতে পারে, এর সঙ্গে কাজ করা যাবে না। এটা একটা বিরাট বড় হবে। তবে আমার রিকোয়েস্ট থাকবে তাদের কাছে এই জিনিসটা পৌঁছতে হবে। আমাদের সমস্যাটা কোথায়? আমাদের গ্যাপ আছে। যেমন আজকে জ্বালানি মন্ত্রণালয় থেকে উনি গিয়ে দেখেছেন। এখন যদি এইভাবেই অর্থ মন্ত্রণালয় যদি আসেন, উনি যদি আমাদের কাছে আসছে এবং ভিজিট করে দেখে যে আমার ফ্যাক্টরিটা কেন বন্ধ, বাস্তব অবস্থা তখন বুঝতে পারবেন। আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে, খুব দ্রুত সময়ের মধ্যে সেটি সমাধান হবে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ খোরশেদ আলম, আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।